আসসালামু আলাইকুম। 2025-2026 সেশনে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, এক মাসেরও কম সময় আছে এবং এ সময় এসে আমাদের কাছে যে প্রশ্নটা সবচেয়ে বেশি শিক্ষার্থীরা করে থাকে সেটা হচ্ছে কোন বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়বো। বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞানের কোন টপিকগুলো থেকে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসবে। এখন তো আর সব টপিকগুলো পড়ে ফেলা একটু কঠিন, তো যারা অন্যান্য টপিকগুলো এখন খুব বেশি পড়তে পারোনি বা যারা পড়েছো কিন্তু এখন শেষ সময় চাচ্ছ যে জাস্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু আইডেন্টিফাই করে দেন, তাদের জন্য এই ভিডিওটা। এবং এই ভিডিওতে আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ 50টা টপিক, এবং এই টপিকগুলো শুধুমাত্র গুরুত্বপূর্ণ না, এই টপিকগুলো হচ্ছে মহা গুরুত্বপূর্ণ। কারণ কি, এই 50টা টপিক থেকে দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে 60টা এমসিকিউ থাকে সেগুলো হয়ে যায়। তাহলে কোন 50টা টপিক বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান মিলে আমরা সেটা দেখব এই ভিডিওতে। প্রথমে আমরা আসি বাংলাতে, সুপার সাজেশন বাংলাতে আমরা দেখব। দেখো এখানে একটা কথা বলা আছে যে এইগুলো হচ্ছে ব্লক বাস্টার্স ক্যাটাগরি, অর্থাৎ যেই জায়গাটা থেকে কখনো কোশ্চেন মিস করে না, কোশ্চেন অবশ্যই আসবে। কোন কোন জায়গাগুলো দেখো। প্রথমে বলছে যে বাংলা পাঠ্য বই, গদ্য, পদ্য, নাটক, উপন্যাস, অর্থাৎ টেক্সট বইটা, বাংলা যে টেক্সট বইটা তোমার কাছে আছে সহপাঠ সহ, এটা অবশ্যই পড়তে হবে। এখান থেকে কোশ্চেন অবশ্যই আসবে, একাধিক কোশ্চেন আসবে। তারপর ধ্বনি বর্ণ, ধ্বনি বর্ণ থেকে দেখবে প্রত্যেক বছরই কোশ্চেন আসে। শব্দের উৎস থেকে কোশ্চেন আসবে। সন্ধি, সমাস, বানান, এই টপিকগুলো থেকে কোশ্চেন কোনোভাবে মিস যাবে না বলে তোমরা ধরে রাখো যে এখান থেকে সব সময় কোশ্চেন আসবে। এবং দেখবা যে কোশ্চেনের ক্যাটাগরি কোন ধরনের, মানে প্রত্যেক বছর কোন ধরনের কোশ্চেন আসছে এইটা তোমরা একটু ভালোভাবে দেখে যাবা। যেমন বানান শুদ্ধ, কিভাবে কোশ্চেনটা আমাকে জিজ্ঞাসা করতেছে, বানানের নিয়ম জিজ্ঞাসা করতেছে নাকি আমার 4টা বানান দিয়ে কোনটা শুদ্ধ জিজ্ঞাসা করতেছে। তারপর আমরা যখন সমাসের কোশ্চেন দেখি যে সমাসটা আমাকে কিভাবে উত্তরটা নিচ্ছে আমার কাছ থেকে, জিজ্ঞাসাটা কিভাবে করছে, এগুলো সম্পর্কে তোমরা একটু ভালো ধারণা রেখে যাবা। এবং টেক্সট থেকে তোমাদের কোশ্চেনটা বেশি ইনফরমেটিভ আসে, এবং টেক্সটের মধ্যে গুরুত্বপূর্ণ শব্দ, তার অর্থ এবং বিভিন্ন কথা দ্বারা, বিভিন্ন উক্তি দ্বারা কি বোঝায়, এগুলা থেকে নর্মালি কোশ্চেন হয়। তারপর আমরা দেখি সুপার হিটস ক্যাটাগরিতে বাংলাতে কোন টপিকগুলো আছে। সুপার হিটসে আছে উপসর্গ, ব্যাকরণিক শব্দ শ্রেণী, উচ্চারণ, পারিভাষিক শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ মিলাই একটা টপিক। মানে এখান থেকে দেখা যায় যে সবগুলো থেকে কোশ্চেন হয় না, এর মধ্যে যে কোনো একটা থেকে কোশ্চেন হয়। বাকি যেগুলো আছে ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে, উচ্চারণ থেকে, পারিভাষিক শব্দ থেকে, বাগধারা থেকে রেগুলার কোশ্চেন হওয়ার ট্রেন্ড থাকে, এবং উপসর্গ থেকেও রেগুলার কোশ্চেন হওয়ার একটা ট্রেন্ড আছে। তো আমরা দেখেছি আগের স্লাইডে 6টা টপিক, এখানে আমরা দেখেছি টোটাল 6টা টপিক, এবং পরের স্লাইডে আমরা দেখেছি এখানে 6টা টপিক। তাহলে 6 কয়টা হচ্ছে? 6 12টা। তাহলে বাংলা এমসিকিউ এর জন্য আমরা যে 12টা এমসিকিউ দেখলাম, 12টা টপিক দেখলাম, এই 12টা টপিক ঠিকঠাক মতো পড়তে পারলে তোমরা দেখবা যে বাংলাতে 15টা যে এমসিকিউ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে খুব বেশি সমস্যা হবে না। এবার আসি আমরা সুপার সাজেশন ইংলিশে। ইংলিশ এমসিকিউ এর জন্য আমরা টপিকগুলো দেখার চেষ্টা করি। প্রথমেই এখানেও নিয়ম ভঙ্গ করেনি, এখানেও প্রথমে বলছে হচ্ছে কি টেক্সট বুক। তোমাকে অবশ্যই ইংলিশ টেক্সট বুকটা পড়তে হবে। ইংলিশ টেক্সট বুকের মধ্যে যত গ্রামেটিক্যাল রুলগুলো আছে, এর মধ্যে যে সেন্টেন্সের স্ট্রাকচারগুলো আছে, ইডিয়ম ফ্রেজের ব্যবহার আছে, বিভিন্ন গ্রামেটিক্যাল ওয়ার্ড যেমন প্রিপোজিশনের ব্যবহার আছে, ভার্বের ব্যবহার আছে, এইগুলো তোমাকে খুব সুন্দর মতো শিখতে হবে। এই জায়গা থেকেই দেখা যায় যে বিভিন্ন গ্রামার সেট করে করে দেয়। তোমার এখান থেকে কোনো নলেজ জানতে চাইবে না, মানে হচ্ছে দেখো টেক্সট বইতে একটা আছে কল্পনা চাওলা কোন জায়গা থেকে তার লেখাপড়া শেষ করেছে, এটা কখনো তোমাকে জিজ্ঞাসা করবে না, নর্মালি এটা জিজ্ঞাসা করবে না। বা হচ্ছে তোমার ভ্যালেন্টিনা তেরেস্কোবার বাবা কি করতেন, এই জাতীয় কোশ্চেন তোমাকে করবে না। মূলত ওখান থেকে গ্রামেটিক্যাল রুলগুলো তোমাকে শিখতে হবে। রাইট ফর্ম অফ দ্য ভার্বস, এই জায়গা থেকে কখনো কোশ্চেন মিস যায় না। দেখবা প্রত্যেক বছর কোশ্চেন এসেছে, প্রিপোজিশন থেকে প্রত্যেক বছর এসেছে, পার্টস অফ স্পিচ, টেন্স, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, এক কথায় সেন্টেন্স, ঠিক আছে। সেন্টেন্স তোমাকে পুরাটা শিখতে হবে, সেন্টেন্স পুরাটা শিখতে হবে, সেন্টেন্স নিয়ে যা কিছু আছে শিখতে হবে। ন্যারেশন, ভয়েস চেঞ্জ, এই বিষয়গুলো তোমার খুবই গুরুত্ব দিয়ে শিখতে হবে। একটা বিষয় তোমাকে বলি, রাইট ফর্ম অফ দ্য ভার্বসের সাথে একদম ব্র্যাকেটে তোমরা লিখে রাখবে হচ্ছে ভার্বস, মানে যত ক্লাসের ভার্বস আছে সবগুলো তোমাকে শিখতে হবে এই একটা এমসিকিউ সলভের জন্য, ঠিক আছে। খুব বেশি কঠিন কাজ তা না, ভার্বস শেখা খুব বেশি কঠিন কাজও না, বাট তুমি শিখতে পারলে একটা কোশ্চেন তুমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় পারবে আশা করা যায়। এগুলোকে বলা হচ্ছে মনস্টার গ্রামার্স। মানে এইখানে যে গ্রামার আইটেমগুলো তুমি দেখছো 1 2 3 4 5 6 7 8, এই 8টা গ্রামার, 8টা, হ্যাঁ কয়টা গ্রামার? 8টা গ্রামার তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তুমি দেখো যে 15টা যে এমসিকিউ আসবে,
তুমি যদি 8টা গ্রামার শিখে যাও তাহলে গ্রামার পার্টটুকু কভার হয়ে যাবে, কিন্তু তোমাকে ইংলিশে শুধু গ্রামার থেকে তো কোশ্চেন হয় না, হয় হচ্ছে মুখস্থ অংশ থেকে। সেগুলা কোনগুলা? ভোক্যাবস তোমাকে জানতে হবে, ভোকাবুলারি, ঠিক আছে? তোমার ভোক্যাবস খুব ভালো মতো জানতে হবে। ভোক্যাবস থেকে অ্যাটলিস্ট একটা কোশ্চেন থাকে, কারেক্ট স্পেলিং কোনটা তোমার কাছ থেকে জানার চেষ্টা করবে, একটা ওয়ার্ড দিবে তার সিনোনিম অথবা অ্যান্টোনিম জিজ্ঞাসা করবে, বা কোনটা সিনোনিম নয় বা কোনটা অ্যান্টোনিম নয় সেটা জিজ্ঞাসা করবে। ইডিয়ম ফ্রেজ নরমালি দেখা যায়। ফিগার অফ স্পিচ এটা রেগুলার না বাট ইম্পর্টেন্ট, এটা রেগুলার আসে না, কিন্তু তারপরে তোমাকে ইম্পর্টেন্স দিয়েই পড়তে হবে, কারণ এটা থেকে কোশ্চেন আসার ট্রেন্ড আছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, পিন পয়েন্ট এরর, এটা গ্রামেটিক্যাল। এখানে যেহেতু হচ্ছে আমরা মেমোরাইজিং পার্টের মধ্যে এটা রেখেছি, এই কারণে আলাদা করে গ্রামেটিক্যাল লিখে রেখেছি সাইডে। এবং অ্যানালজি, তাহলে এইখানে আছে 8টা টপিক, এবং আমরা দেখেছি আগের স্লাইডে ইংলিশে 8টা টপিক, তাহলে 8 8 আমরা কয়টা পাচ্ছি টোটাল? ইংলিশ এমসিকিউ এর জন্য টোটাল পাচ্ছি 16টা টপিক। এই 16টা টপিক পড়লে আমরা এটা বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 15টা এমসিকিউ হবে ইংলিশের, সেগুলো তুমি উত্তর করতে পারবে। এই 16টা টপিকের মধ্যেই কোশ্চেন থাকার সম্ভাবনা 99%। আচ্ছা, এবার চলে আসি আমরা সাধারণ জ্ঞানে। নর্মালি সাধারণ জ্ঞানের এমসিকিউ বেশি, বাংলা ইংলিশে 15টা করে হলেও সাধারণ জ্ঞানে 30টা এমসিকিউ, তার মানে টপিক সংখ্যা একটু বাড়বে, সেটা আমরা দেখি। প্রাচীন বাংলার ইতিহাস আদি পর্ব থেকে পাকিস্তান আমল হয়ে স্বাধীনতা আন্দোলন, ঠিক আছে? তাহলে তোমার একদমই প্রাচীন বাংলার ইতিহাস যেখান থেকে শুরু হয়েছে, এই জনপদের ইতিহাস, সেখান থেকে স্বাধীনতা আন্দোলন পর্যন্ত, তার মানে আমাদের 1971-এ যে স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছে, শুরু হয়েছে না, এই সময় সে চূড়ান্ত পর্যায়ে গেছে। এই এতটুকুর ইতিহাস তোমাকে খুব ভালো মতো জানতে হবে, তাহলে একটা এমসিকিউ তুমি আনসার করতে পারবা। এটা খুব বেশি কঠিন কাজ না। এই সব ইতিহাসগুলো তোমার যে কোনো বইয়ে বা আমাদের স্কুল অফ এক্সিলেন্সের ম্যাটেরিয়ালসে খুব অল্প জায়গার মধ্যেই আনা হয়েছে, এবং ক্লাসেও খুব অল্প জায়গার মধ্যে আনা হয়েছে, সেখান থেকেই তুমি আনসার করতে পারবা। মুক্তিযুদ্ধ থেকে একটা কোশ্চেন আসবেই। অনেকে তোমরা সন্দেহ প্রকাশ করো যে এখন কি আর মুক্তিযুদ্ধ থেকে কোশ্চেন আসবে? অবশ্যই আসবে। শুধুমাত্র শেখ মুজিবুর রহমান পার্টটুকু বাদ দিয়ে বাকি পার্টগুলো থেকে অবশ্যই মুক্তিযুদ্ধ থেকে কোশ্চেন আসবে। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত, ঢাকা ইউনিভার্সিটি যখন পরীক্ষা নেয় দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত একটা তথ্য সব সময় জিজ্ঞাসা করে। এখন দেখো রিসেন্টলি ডাকসু হলো, তাহলে ডাকসু থেকে একটা কোশ্চেন তোমাকে দিয়ে দিতে পারে। এটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কোশ্চেন। তারপর এখানে দেখো বলতেছে যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া সম্পর্কিত। আচ্ছা, গত বছরও দেখেছো যে খালেদা জিয়া সম্পর্কিত একটা কোশ্চেন এসেছে, এ বছরও আসবে, তুমি এটা শিওর থাকো। জিয়াউর রহমান, খালেদা জিয়া, তাদের অ্যাচিভমেন্ট, তাদের বিভিন্ন পদক পুরস্কার, এগুলা থেকে বা তাদের যে হচ্ছে বাংলাদেশে অবদান, এগুলা থেকে একটা কোশ্চেন আসবে। সংবিধান থেকে কোশ্চেন কখনো মিস যায় না। বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ, উক্তি, বিখ্যাত ব্যক্তিত্ব, এগুলা থেকে মাস্ট কোশ্চেন হয়। শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে মাস্ট কোশ্চেন হয়, এগুলা মাস্ট রিড, ঠিক আছে? এখানে আমরা তো সবগুলাই মাস্ট রিড দেখছি, 50 টপিক কি হচ্ছে মাস্ট রিড। তাহলে দেখবা যে একটা বইয়ের নাম বলে, বইয়ের লেখকের নাম কি, একটা উক্তি দেয়, এই উক্তিটি কে করেছেন, তারপর একটা চিত্রকর্ম দেয়, চিত্রকর্মটি কার, বা একজন ব্যক্তির নাম বলেন ইনি কোন দেশের নাগরিক, এগুলো সব সময় দেখবা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনে করে থাকে। তাহলে আমরা এখানে যে টপিক দেখলাম 1 2 3 4 5 6 7, এই 7টা বাংলাদেশ এবং আন্তর্জাতিক মিলিয়েই পড়বো। কেমন দেখো, এই যে গ্রন্থ, উক্তি, বিখ্যাত ব্যক্তি, তারপর শিল্প সাহিত্য সংস্কৃতি, এইগুলো আমাদের বোধ, ঠিক আছে? বোধ কি বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল বোধ পার্ট থেকেই পড়তে হবে, বাকিগুলো বাংলাদেশেরই। এর পরের অংশে আমরা দেখব বাংলাদেশ আন্তর্জাতিকে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ বিভিন্ন সময় আন্তর্জাতিক অনেক বিষয়ে অ্যাপেয়ার করে, কোনো কিছু অ্যাচিভ করে, বিভিন্ন চুক্তি করে, অনেক কিছুতে জড়ায়। এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বাংলাদেশের যে কানেক্টিভিটি, সেখান থেকে একটা কোশ্চেন নর্মালি ঢাকা ইউনিভার্সিটি করে। স্পোর্টস থেকে 100% কোশ্চেন করে, স্পোর্টস কখনো মিস যায় না, এবং তোমাকে বাংলাদেশের স্পোর্টস এবং ইন্টারন্যাশনাল স্পোর্টস দুইটাই দেখতে হবে। বাংলাদেশের স্পোর্টস, ইন্টারন্যাশনাল স্পোর্টস দুইটাই দেখতে হবে। পদক পুরস্কার এটাও দেখতে হবে, জাতীয় এবং আন্তর্জাতিক। রিসেন্টলি নোবেল পুরস্কার দিয়েছে। আবার দেখো যে বাংলাদেশে কিছু গুরুত্বপূর্ণ পদক পুরস্কার আছে, যেমন আমাদের 21শে পদক, স্বাধীনতা পদক, এগুলো কিন্তু কি জন্য গুরুত্বপূর্ণ? 21শে পদক, স্বাধীনতা পদক জিয়াউর রহমান চালু করেছেন, এর জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। আবার বিভিন্ন যে চলচ্চিত্র পুরস্কার আছে অনেকগুলা, সেগুলো একটু দেখতে হবে। স্পোর্টস সম্পর্কিত অনেক পদক পুরস্কার আছে, সেগুলো দেখতে হবে। আচ্ছা, তারপরে যেটা আসে দেখো জাতিসংঘ বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থা যেগুলো আছে, এগুলা থেকে কোশ্চেন মিস যাবে এটা কল্পনা করারও আমাদের সুযোগ নাই। এবং জাতিসংঘ জাতিপুঞ্জ কি জন্য গঠিত হয়েছে? 2টা বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে। এর জন্য 2টা বিশ্বযুদ্ধ আমাদের অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে। সারা বিশ্বের ইতিহাসে 2টা বিশ্বযুদ্ধ কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নাই। এবার আমরা দেখব মানচিত্র ভৌগোলিক বিষয়াবলী। মানচিত্রের ক্লাসগুলো আমাদের এখানে যারা পড়েছো একদমই প্রথম দিকে হয়েছে, সেখানে বিভিন্ন ভৌগোলিক বিষয়াবলী দেখানো হয়েছে। সেই বিষয়গুলো থেকে অ্যাটলিস্ট একটা কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটিতে ধরে রাখো, আসবে। তোমাকে বলবে যে ভারত মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপের নাম কি? মাদাগাস্কার। তার মানে কি তোমার মানচিত্র থেকে বিষয়গুলো আমরা দেখে নিয়েছি।
এবার আসে নদ নদী, পাহাড় পর্বত, সাগর মহাসাগর, দ্বীপ উপদ্বীপ, প্রণালী, শৈলশিরা, খাল বিল, হ্রদ। আচ্ছা, দেখবা যে বাংলাদেশের এবং আন্তর্জাতিক, এগুলা কিন্তু বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটাই পড়তে হবে, ঠিক আছে? এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলো বাংলাদেশ এবং আন্তর্জাতিক, বিডি প্লাস ইন্টারন্যাশনাল দুইটাই তোমাকে দেখতে হবে। আচ্ছা, কেন? দেখো যে বাংলাদেশের একটা নদীর কথা তোমাকে বললো যে হচ্ছে পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়। এটা হচ্ছে নিশ্চয়ই ইয়া থেকে, আমাদের যে হিমালয় পর্বতমালা সেখানকার গাঙ্গেত্রী হিমবাহ থেকেই আসছে, মানে গঙ্গা নদী পদ্মা নদী সেম জায়গা থেকে আসছে। তো এই এমন বিভিন্ন নদ নদী কোথায় মিলিত হচ্ছে, কোথায় উৎপত্তি লাভ করছে, কোথায় গিয়ে মিশতেছে, বিভিন্ন শৈলশিরা কোথায় আছে, বা এই প্রণালীগুলা কোন কোন সমুদ্রকে কানেক্ট করতেছে, কোন কোন ল্যান্ডকে বিভক্ত করতেছে, এইসব বিষয়গুলো থেকে দেখবা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন করে থাকে। পৃথিবীর বিরোধপূর্ণ বিভিন্ন অঞ্চল এবং দ্বন্দ্ব, এবং এগুলো দেখা যায় যে সাম্প্রতিক থেকে একটু বেশি আসে, বাট ঐতিহাসিক দ্বন্দ্ব থাকলে সেইগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। দেখবা যে ইসরায়েল প্যালেস্টাইন বা জর্ডান, এদের মধ্যে অনেক বিরোধপূর্ণ জায়গা আছে, আবার ইউক্রেন রাশিয়ার মধ্যে বিরোধপূর্ণ জায়গা আছে, বিভিন্ন দ্বীপ আছে যেগুলো নিয়ে পৃথিবীতে অনেক যুদ্ধ হয়েছে দ্বীপের দখল নিয়ে, এগুলো থেকে কোশ্চেন হয়ে থাকে। আবার বাংলাদেশেরও কিছু বিরোধপূর্ণ অঞ্চল আছে ইন্ডিয়ার সাথে চায়না, পাকিস্তান, নেপালের বিরোধপূর্ণ জায়গা আছে, সবগুলোই গুরুত্বপূর্ণ। এবার আমরা আসি পরিবেশ সম্পর্কিত। পরিবেশের বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবই ফেভারিট একটা বিষয়, পরিবেশ সম্পর্কিত। অর্থাৎ দেখবা বিভিন্ন পরিবেশ সম্পর্কিত চুক্তি, সম্মেলন, বিভিন্ন পদক্ষেপ, এগুলো থেকে কোশ্চেন হয়। চুক্তি, সম্মেলন, কনভেনশন, এটা খুবই সফট একটা বিষয়, সহজে মনেও রাখা যায়। বিভিন্ন শহরের নামে নরমালি এগুলো নামকরণ করা হয়ে থাকে। সাম্প্রতিকগুলোতেই বেশি নজর দেওয়া হয়, আর পুরাতনগুলাও খুব বেশি পুরাতন না, 1970 থেকে দেখা যাচ্ছে যে 2005-10 এর মধ্যে অধিকাংশ চুক্তিগুলো হয়েছে, সহজে আমরা মনেও রাখতে পারি। ভৌগোলিক উপনাম, তোমাকে বললো যে সাদা হাতির দেশ বলা হয় কোন দেশকে, থাইল্যান্ডকে। তারপর বললো ধীবরের দেশ বলা হয় কোন দেশকে, নরওয়েকে। নিশীত সূর্যের দেশ বলা হয় কোন দেশকে, নরওয়েকে। এমন উপনাম থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। প্রাচীন সভ্যতা, তোমাদের বলাই হয়েছে ক্লাসে, প্রাচীন সভ্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে একটা। ক্ষুদ্র নৃগোষ্ঠী তোমাকে দেখতে হবে, এগুলো সবই বাংলাদেশ ইন্টারন্যাশনাল সহ, এ কারণে পাশে লেখা হয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, দুইটাই তোমাকে কভার করতে হবে। বাংলাদেশের সরকার ও রাজনীতি, এটা খুবই রিসেন্ট টার্ম। এর আগে সরকার রাজনীতি থেকে খুব বেশি আসতো না, আসতো শুধুমাত্র সরকারের অর্জন থেকে। কিন্তু এখন যেহেতু বাংলাদেশে ব্যাপক রাজনৈতিক পরিবর্তন এসেছে, যে কারণে বাংলাদেশের সরকার ও রাজনীতি এখনকার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাম্প্রতিককে বাদ দিয়ে কেউ কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কল্পনা করতে পারে না। সাম্প্রতিককে বাদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেউ কখনো কল্পনাই করতে পারে না। 8 থেকে 15টা কোশ্চেন সাম্প্রতিক বিষয়াবলী থেকে হয়ে যেতে পারে, সর্বনিম্ন 7-8টা কোশ্চেন, এবং সর্বোচ্চ গেলে 15টা পর্যন্ত কোশ্চেনও সাম্প্রতিক থেকে এসেছে, এমন নজিরও আছে। এর জন্য সাম্প্রতিক কোনোভাবে বাদ দেওয়া যাবে না, যতগুলো সোর্স তুমি ফলো করতে পারো সাম্প্রতিক পড়তে থাকো। এবং সর্বশেষ আসে মৌলিক বিষয়াবলী। আগে যত গুরুত্ব দিয়ে মৌলিক বিষয়াবলী আসতো, রিসেন্টলি কমে গেছে। এর কারণটা হচ্ছে এখন সায়েন্স, আর্টস, কমার্স সবাই অভিন্ন প্রশ্নে পরীক্ষা দেয়। তো যেহেতু অভিন্ন প্রশ্নে পরীক্ষা দেয়, সবাইকে ব্যালেন্স করার জন্য সাম্প্রতিক মৌলিক বিষয়াবলী থেকে কোশ্চেন আগে থেকে কমে গেছে। কিন্তু তার মানে এটা না যে একদমই হবে না, অবশ্যই হতে পারে। এর জন্য তোমার প্রস্তুতি যদি থাকে যে আমি ফার্স্ট হবো, আমি সেকেন্ড হবো, থার্ড হবো, ভালো করব, তোমাকে সবকিছু নিয়ে প্রিপারেশন নিতে হবে। তাহলে আমরা দেখলাম যে সাধারণ জ্ঞান অংশে এখানে ছিল কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। তাহলে সাধারণ জ্ঞান অংশে হচ্ছে আমাদের 22টা, বাংলাতে দেখেছিলাম 12টা, ইংলিশে দেখেছিলাম হচ্ছে 14টা, তাই না? 16টা। আচ্ছা, তাহলে কয়টা হচ্ছে আমাদের? 34টা, এবং 16টা হচ্ছে টোটাল 50টা টপিক। তাহলে এই যে 50টা টপিক, এই 50টা টপিক তুমি যদি ঠিকমতো পড়ে যাও, তাহলে তোমার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 60টা এমসিকিউ ধরে নেওয়া যায় এর অধিকাংশই তোমার নিয়ন্ত্রণে থাকবে এবং তুমি উত্তর করতে পারবে। তো পুরো ভিডিও থেকে তোমরা আশা করি উপকৃত হয়েছো, এবং এই অনুযায়ী তোমরা লেখাপড়া করবে। 1 মাসেরও কম সময়, কিন্তু 50টা টপিক 1 মাসের কম সময়ের মধ্যেই পড়ে ফেলা যায়। তুমি তোমার সময়টুকুকে কাজ দিয়ে ভাগ করো, অথবা কাজকে সময় দিয়ে ভাগ করো, পড়ে যে তুমি অ্যামাউন্টটা পাবা সেই অ্যামাউন্ট অনুযায়ী প্রত্যেকদিন লেখাপড়া করো। তাহলে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবছর ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। দেখা হবে আমাদের বিভিন্ন ভিডিওতে, আমাদের ক্লাসে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।